সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আজকের প্রমিসেস জানতে চাই অনুষ্ঠানে। আমি নুজহাত রহমান আপনাদের সাথে আছি। একটা বিশেষ বিষয় নিয়ে আজকে আলোচনা, সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী রোগের সাথে বসবাস, আশা, যত্ন ও অভিযোজন। আর এই বিষয় নিয়ে আজ কথা বলবার জন্য স্টুডিওতে আমরা নিয়ে এসেছি একজনকে। তিনি হচ্ছেন সাইকোলজিস্ট শিমু আক্তার। তিনি কাজ করছেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে। কেমন আছো শিমু? ভালো আছে আপু, ধন্যবাদ। এত সুন্দর একটা প্রসঙ্গ নিয়ে আপনি কথা বলার সুযোগ দিয়েছেন এবং সেটা খুব গুরুত্বপূর্ণ একটা। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমার সাথে এই বিষয়টি নির্ধারণ করবার একটা বিশেষ কারণ হচ্ছে তুমি ক্যান্সার নিয়ে কাজ করো, যেটা একটা দীর্ঘমেয়াদী রোগ। এবং শুধু দীর্ঘমেয়াদী রোগের মধ্যে আসলে ক্যান্সারই নয়, আরও অনেক রকমের রোগ আছে। সেই সবগুলো রোগ নিয়ে আসলে কাজের জায়গাটা মোর অর লেস কাছাকাছি, অবশ্যই খুবই চ্যালেঞ্জিং। তো সে কারণেই তোমার সাথে আজকে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, যে এই যে দীর্ঘমেয়াদী রোগ, এর সাথে বসবাস করতে তুমি অনেককে দেখো, সেই অভিজ্ঞতার আলোকে আমরা শুনবো। তো শুরুতেই আমি তোমার কাছে যে প্রশ্নটি নিয়ে আসতে চাই সেটি হচ্ছে, দীর্ঘমেয়াদী রোগ বলতে আমরা কোনগুলোকে বুঝছি? দীর্ঘমেয়াদী রোগ মানে দীর্ঘমেয়াদী শব্দটাই হয়ে যায় যে অনেক সময় ধরে যখন আমি একটা রোগকে নিয়ে থাকছি, সেটার সাথে আমি কোপ কেমন করে করছি, আমি এটাকে ম্যানেজ করতে পারছি কিনা। দীর্ঘমেয়াদী রোগ বলা যায় যেমন 3 মাস, কমপক্ষে 3 মাস থেকে দীর্ঘ সময় ধরে সেই রোগটা নিরাময় হতেও পারে, আর নিরাময় যোগ্য এমন রোগও হতে পারে। আচ্ছা। তো সেক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিস একটা দীর্ঘমেয়াদী রোগ, কিডনি ডায়ালিসিসের যে সমস্যাটা, কিডনি রোগ যে ধরনের রোগগুলো দেখি, ক্যান্সার এবং উচ্চ রক্তচাপ। তো এই রোগগুলো কিন্তু দীর্ঘমেয়াদী একটা রোগ। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নিরাময় হতেও পারে, আবার কিছু কিছু সময় কিছু রোগ নিরাময় নাও হতে পারে। মাদকাসক্তিও কিন্তু এরকম একটা রোগের মধ্যে পড়ছে। সেটাও একটা দীর্ঘমেয়াদী নিরাময় করা সম্ভব নয়, কিন্তু দীর্ঘমেয়াদে সেটা ম্যানেজমেন্ট করা সম্ভব। একদমই তাই। আর সেই রোগগুলো যখন দীর্ঘ সময় ধরে আমাদের মধ্যে চলে আসে, তখন কিন্তু আমাদের শুধু শরীরকে প্রভাবিত করে তা কিন্তু না, সেটা কিন্তু আমাদের মানসিকভাবেও প্রভাবিত করে। একটা মনকে, শরীরকে প্রত্যেক জায়গাতেই কিন্তু ছুঁয়ে যায় দীর্ঘমেয়াদী রোগটা। একটা কথা বলে যে দীর্ঘমেয়াদী রোগ বলে কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখা যায় শরীরকে নিয়ে, শরীরের সুস্থতা নিয়ে বেশি কথা বলি, বেশি সচেতন থাকি, কিন্তু একটা মানুষের জীবনকেও কিন্তু দীর্ঘমেয়াদী রোগটাকে ছুঁয়ে যাচ্ছে। সেটা তার মনে, তার সমাজে, তার পরিচয়, এমনকি তার ভবিষ্যৎ ধারণাকেও পাল্টে দিতে পারে। কিছু মানসিক রোগ সেগুলো দীর্ঘমেয়াদী, তার মধ্যে স্কিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার, এরকম আরও কিছু রোগ আছে যেগুলো আসলে দীর্ঘমেয়াদী, সেগুলো সারা জীবনব্যাপী একটা ম্যানেজমেন্টের মধ্যে থাকতে হয়। একদমই তাই, একদমই তাই। এবং দীর্ঘমেয়াদী রোগগুলো যখন মানসিক জায়গাটা নিয়ে হয়ে থাকে, তখন সেটা অনেক বড় চ্যালেঞ্জিং হয়ে যায়, যেহেতু এটা আমরা দেখতে পাই না। শরীরের রোগটা কিন্তু কিছু না কিছু ভিজিবল জায়গাটা থাকছে। আমরা কিন্তু ট্রিটমেন্ট যখন করতে চাই, চেক করার একটা ব্যবস্থা থাকছে, স্ক্রিনিংয়ের একটা ব্যবস্থা থাকছে, টেস্ট করার একটা ব্যবস্থা থাকছে, কিন্তু মনের জায়গায় কিন্তু কোনো স্ক্রিনিংয়ের ব্যবস্থা থাকছে না, যেটা একদমই ইনভিজিবল। তো সেই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে আমাদের চ্যালেঞ্জিং ফেলে দেয়, যে এইটা তো আমি দেখতে পাচ্ছি না, দেখাতেও পারছি না, আমি কেমন করে বলবো যে এটা আমার রোগ এবং সেটা দীর্ঘ সময় ধরে যাচ্ছে। খুবই সুন্দর বলেছ। তো আমি একটু আসি ওই জায়গাটাতে, যে যখনই কারো কোনো দীর্ঘমেয়াদী রোগ চিহ্নিত হয়, তাদের মধ্যে তখন আসলে কি ধরনের মানসিক প্রক্রিয়া বা প্রতিক্রিয়া হয়? নানা ধরনের অনুভূতি আসলে হয়ে থাকে, যেটা বলবো আমি যে মিশ্র প্রতিক্রিয়া হয়ে যায়। প্রথমেই যদি আমি বলি যে একটা মানুষ যখন প্রথমে জানতে পারলো, তার টেস্টের পরবর্তী ইভ্যালুয়েশন যখন জানানো তার দীর্ঘমেয়াদী কোনো একটা রোগ হয়েছে, ধরলাম ক্যান্সার হয়েছে, যেহেতু আমি এটার সাথে অনেক বেশি কানেকশন আছি, তখন আমি এটা দেখি যে এটা শোনার মধ্যে একটা শক তো হয়। সে প্রথমে বিশ্বাসই করতে পারে না যে এই রোগটা তার হয়েছে। তার প্রথমেই মনে আসে যে এটা অসম্ভব, এটা আমার হতে পারে না, বা আসলে কি হয়েছে, এটা হতে পারে না, এটা কেন হলো। এই ধরনের অনেক চিন্তা তার মধ্যে কাজ করে। এই চিন্তার পরবর্তী দেখা যায় তার মধ্যে একটা প্রচণ্ড হতাশা, রাগ এবং গিল্ট, এই অনুভূতিগুলো বেশিরভাগ সময় দেখে থাকি আমরা। যে এই রাগ, গিল্ট বললে যে অপরাধ বোধ, এগুলো আসলে কি বলে, তাকে কি মেসেজ ক্যারি করে তার জন্য? এই মেসেজগুলো আমি বেশিরভাগ সময় দেখেছি, তারা বলে যে আমি এত নিয়ন্ত্রিত জীবনযাপন করেছি, আমার খাদ্যাভ্যাস সব কিছু তো ঠিকঠাক মতো ছিল, রুটিন মাফিক ছিল, আমার কোনো বদ অভ্যাস ছিল না, তাহলে এই রোগটা আমার কেন হলো। তখন তার মধ্যে যে অ্যাঙ্গার, গিল্ট, এই প্রশ্ন থেকে অনুভূতিগুলো তার মধ্যে তৈরি হয়, এই প্রতিক্রিয়াগুলো তখন করে থাকে। এবং এটা তো সত্য যে উনি যে কথাগুলো বলছেন আসলেই তো তাই, যে উনি তো একটা
নিয়ন্ত্রিত জীবনযাপন করে এসেছেন, তাহলে কেন এটা হলো? তো দেখা যায় আমরা যখন বলি যে অনেক রোগের কোনো আসলে কারণ নেই, ক্যান্সারে কিন্তু অনেক কারণ এখনো খুঁজে পাওয়া যায় না, এখনো কিন্তু সেটার বৈজ্ঞানিকভাবে এটা চর্চা চলছে, গবেষণা চলছে, কিভাবে কেন হয়েছে এটা যদি আমরা জানতে পারি ক্যান্সারে, তখন কিন্তু একটা ট্রিটমেন্ট বা মেডিসিনের জায়গাটা চলে আসে, তাই না? কিন্তু যখন রিজনই জানা যায় না, তখন তো আমরা আসলে নিজেকে অপরাধী ভাবতে পারি না। তো সেইটা তো প্রথম ধাপে তো সেই উপলব্ধিটা আসবে না। একটা ব্যক্তির যখন জানতে পারলো তার একটা দীর্ঘমেয়াদী একটা রোগ ধরা পড়েছে, খুব স্বাভাবিকভাবেই তার মধ্যে এই ধরনের অনুভূতি তখন হয়ে থাকে। রাগ হতে পারে, গিল্ট হতে পারে, হতাশা হতে পারে। তার মধ্যে যখন এই অনুভূতিগুলো আসে, তখন তার মধ্যে একটা দ্বিধা বা একটা কনফ্লিক্ট তার মধ্যে আমরা দেখি যে সে ভাবে যে আমি তাহলে আর কী লাভ ট্রিটমেন্ট করে, আমি এত সুন্দর একটা জীবনযাপন করেছি, আমার তো এটা হলোই, তাহলে আমি ট্রিটমেন্ট নিয়ে কী হবে। তার মধ্যে এই ধরনের একটা রাগ, বার্গেনিং এগুলো চলতে থাকে, যেটা যদি আমি বলে থাকি যে আমাদের সাইকোলজিক্যাল ভাষা আমরা কিন্তু জানি যে একটা শকিং নিউজ হলে কিন্তু আমাদের মধ্যে সাইকোলজিক্যাল 5টা ধাপের মধ্য দিয়ে আমরা অতিক্রম করি। যে কথাগুলো আমরা বলছিলাম সেটা যদি আমি একটু আরও গুছিয়ে বলি, একটা নিউজ শুনলাম, আমি শকড হলাম, তখন আমার মধ্যে অবশ্যই একটা ডিনায়ালের পর্যায়ে কাজ করে, আমি অস্বীকার করি যে না, এটা আমার হতে পারে না। তখন পরবর্তীতে আমার মধ্যে একটা রাগ কাজ করে, যেটা আমি বলছিলাম যে এটা আমার ক্ষেত্রে কেন হলো, এরকম একটা রাগ কাজ করে। তারপর সে বার্গেনিং করে, তার পরবর্তীতে তার হতাশা অনুভূতি হয়, অনেক পরে তার মধ্যে অ্যাকসেপ্টেন্সের জায়গাটা এসে থাকে, যদি তিনি সচেতনভাবে সেই অনুভূতিগুলোকে স্বীকার করে সে চায় যে আচ্ছা ঠিক আছে, এখন পরিস্থিতি অনুযায়ী আমি তাহলে কীভাবে ম্যানেজ করতে পারি, তখন তার মধ্যে অ্যাকসেপ্টেন্সের জায়গাটা আসে। সেটা সময় সাপেক্ষ হতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাপোর্ট সিস্টেম। পরিবারের সদস্যরা বা তার কাছের মানুষ যখন তাকে সহযোগিতা করবেন, সহমর্মিতা জায়গাটায় থাকবে, তখন কিন্তু অ্যাকসেপ্টেন্সটা আসতে ভীষণ সুবিধা হয় এবং সহজ হয়। এইখানটাতে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আছে, এই যে পরিবার শুধু যে কোর ফ্যামিলি সেটাই না, এক্সটেন্ডেড ফ্যামিলিও যারা আছে তারা কিন্তু ভীষণ কনসার্ন হয়, একদমই তারা খুব জানতে চায় যে কি হলো আসলে। তুমি তো ক্যান্সার নিয়ে বললে, আরো অন্য রোগও যেমন আছে যেগুলো তুমি শুরুতেই বলেছো, ডায়াবেটিস আছে, কিডনি উচ্চ রক্তচাপ, হ্যাঁ, হাই ব্লাড প্রেশার। তো যেই যখন পরিবারের মধ্যে কোনো না কোনো একটা অসুখের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন কিন্তু আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই তার খুব খোঁজ নিতে চায়। এইটা আসলে হ্যাঁ কি হলো, এবং সেখানে কিছু কনভারসেশন হয়, তারা তাদের নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করে, মানে এটা আসলে একজন রোগীর উপরে কিরকম ইম্প্যাক্ট ফেলে? আমি এখন পর্যন্ত দেখেছি পজিটিভ নেগেটিভ দুটোই। যেমন যদি আমি নেগেটিভের কথাটা আগে বলি, যখন জানতে পারে তার কোনো একটা দীর্ঘমেয়াদী রোগ হয়েছে, তখন বলে হায় আল্লাহ, এটা তোমার হলো, কেন হলো, কি করেছিলে। ইভেন আমি যদি একটু মফস্বলের দিকে যাই, তখন কিন্তু বলে নিশ্চয়ই কোনো পাপ কাজ করেছিল, সেজন্যই এরকম হয়েছে। কথা তো শোনে না, যা ইচ্ছা তাই করে। পাপ কাজ না করলে কি করা তো বড় রোগ হয়? আমি কিন্তু এরিয়া ভিত্তিক আমি বিভিন্ন ধরনের মেসেজ দেখতে পাই, এক এক ধরনের মেসেজ, কিন্তু কিছু কিছু মেসেজ কিন্তু নেগেটিভলি তাকে কিন্তু ইমপ্যাক্ট ফেলছে। তার মধ্যে কিন্তু তখন সে তো এমনি গিল্টের জায়গাটা অনুভব করেই কিন্তু এসেছে। যখন আমার পারিপার্শ্বিক সামাজিক মেসেজগুলো আমি পাচ্ছি, ফ্যামিলি থেকে পাচ্ছি, কাছের মানুষ থেকে পাচ্ছি, সেটা কিন্তু আমাকে ভীষণভাবে ইমপ্যাক্টেড করে। আমাকে নেগেটিভ ফিলিংস, অনুভূতিটা কিন্তু ওইটা থেকে আমি ট্রিগার হই। আর পজিটিভ যদি বলি, যেমন আমার বেশ কিছু পেশেন্টকে দেখেছিলাম, তারা কিন্তু খুব হোপ রাখতে পারছে বিকজ অফ দ্যাট ফ্যামিলি মেম্বার্স মেসেজ। তারা যখন বলছিল যে এটা কোনো অসুবিধার কিছু নেই, আমরা এটা ট্রিটমেন্ট করব। এখন তো অনেক প্রযুক্তি উন্নত হয়েছে, আমরা দেশ বিদেশের জায়গাটা ট্রিটমেন্ট নিতে যেতে পারবো। তো আমরা এখনই আশা হারাবো কেন? আমরা দেখি, চলো আমরা ডক্টরের কাছে যাই, আরও কি কি অ্যাসেসমেন্ট করা যায়, আরও কি কি টেস্ট আছে, আমরা সর্বাত্মক পর্যন্ত দেখতে পারবো। চমৎকার। এই যে তার মধ্যে যে সাপোর্টের জায়গাটা থাকছে, তখন কিন্তু একজন পেশেন্ট সে কিন্তু সাহস পায় যে আচ্ছা দেখা যায়। একটা ছোট্ট বিরতি নিয়ে আসবো শিমু, তারপরে আমরা বাকি অন্য প্রসঙ্গগুলো আলোচনা করব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরছি। ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে। প্রমিসেস জানতে চাই, আজ দীর্ঘমেয়াদী রোগ নিয়ে কথা হচ্ছে। দীর্ঘমেয়াদী রোগের সাথে বসবাস, আশা, যত্ন এবং অভিযোজন। শিমু আক্তার সাইকোলজিস্ট হিসেবে আজকে আমাদের সাথে আছেন। তো শিমু, যেটা নিয়ে কথা হচ্ছিল যে এই যে দীর্ঘমেয়াদী রোগের খবর পাওয়ার পর কিছু মানসিক প্রতিক্রিয়া আসলে চলতে থাকে।
সেটা রোগীর ভেতরে যেমন চলে, রোগীর আত্মীয় স্বজন তাদেরও কিছু মানসিক প্রতিক্রিয়ার ভেতর দিয়ে তারাও যায়। অনেক সময় আমি এরকমটা দেখেছি যে আত্মীয় স্বজন মানে পরিবারের মানুষ তাকে জানাতে চায় না যে তার কি হয়েছে, সেই অসুখটা তাকে আর জানাতে চায় না। একদমই। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ক্যান্সার যেমন আছে, ক্যান্সারের খবরটা তাকে দিতে চায় না। হার্ট ডিজিজ, আমি যেমন আমার বাড়িতেই এল্ডারলি পারসন এরকম দুজনকে আমি পেয়েছি যে তারা হার্ট ডিজিজের কথা কিছুটা মানে একটুখানি শুনেও তারা খুব উৎকণ্ঠিত হয়ে গেছিলেন। তো এইরকম কিছু ব্যাপার থাকে, সবাই মনে করতে থাকে যে এই অসুখটার কথা যদি আমি ওকে জানাই তাহলে আসলে ও কীভাবে রিয়্যাক্ট করবে। এবং ডাক্তাররাও কিন্তু সরাসরি রোগীকে সাধারণত বলেন না, তারা খোঁজেন যে আপনার সাথে কে এসেছে, আপনার পরিবারের লোক কে এসেছে তাকে ডাকেন, তার সামনে সাধারণত বলেন। তো এই ব্যাপারটা আসলে অ্যাজ অ্যান এক্সপার্ট তোমার দিক থেকে আসলে তুমি কিভাবে পেয়েছো এবং তোমরা কিভাবে এটাকে ডিল করো? এখানে আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয় কি যে যখন একজন পেশেন্ট সে মাত্রই তো জানতে পারলো তার একটা দীর্ঘমেয়াদী রোগ হয়েছে, মানে সে যদি না জানে, এই যে আচ্ছা ধরুন আমরা দুভাবেই এই দেখলাম যে একটা ডিলেমা হ্যাঁ, ফ্যামিলির মধ্যে যে ওকে আমরা জানাবো নাকি, জানালে কেমন হবে, আসলে কি তাকে জানানোটা ভালো নাকি ভালো না? এটা আসলে ভ্যারি করে তার রোগটা কেমন, কতটুকু কি পর্যায়ে গিয়েছে এবং সে মানসিকভাবে আসলে নেওয়ার মতো ক্ষমতা আছে কিনা। যদি খুব এজিং পারসন হয় খুব স্বাভাবিকভাবে আসলে এটা তার ডিসক্লোজ করতে চায় না, অথবা ফ্যামিলি মেম্বার আগে থেকেই বলে যে আগে আমাদেরকে জানিয়েন, তারপর হচ্ছে আমরা বুঝে দেখি যে আমাদের যে যার হয়েছে রোগটা তাকে জানানো যায় কিনা। এক্ষেত্রে যেটা হয় যে জাজমেন্টের শিকার হওয়াটার জন্য আসলে মানুষ সাধারণত ফ্যামিলি মেম্বার কাউকে শেয়ার করতে চায় না। আপনি যেটা বলছিলেন যে আমরা যখন জানতে পারি আমরা কিন্তু ফ্যামিলি মেম্বার অন্য কাউকে জানাতে চাই না। প্রথমত হয়েছে যে যখন আমি তাকে জানাবো তখন কী ধরনের রেসপন্স আসবে, কী মেসেজ আসবে আমি কিন্তু জানি না। আমি সেই ধরনের মেসেজগুলো নেওয়ার জন্য আমি ক্যাপাবল কি না সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যার কারণে কিন্তু হয়তো ফ্যামিলি মেম্বার বা যিনি জানেন পেশেন্ট যে ওনার এই রোগগুলো হয়েছে, তখন ওনারা কিন্তু এটা একটু চেপে যায় যে একটু পরে আমরা বুঝিনি, আমরা এটাকে একটু স্টেবল হয়েনি, তারপর হচ্ছে জানাবো। আর আপনি আরেকটা যেটা কথা বলছিলেন যে ডক্টর যদি এরকম হয় যে উনি আসলে এখন জানাচ্ছেন না পেশেন্টকে, হ্যাঁ এটা অনেক হয় যে আমরা এরকম অনেক দেখেছি, আমাদেরকেও বলে যে তোমরা যখন যাবে কথা বলবে পেশেন্টকে কিন্তু তোমার রোগের কথাটা জানিও না এখন, কারণ উনি এখনও জানে না। এটা কিন্তু অনেক ভালনারেবল একটা সিচুয়েশন, সব মানুষ সবভাবে নিতে পারবে তার কোনো আসলে নিশ্চয়তা নেই, এবং আমরা জানি না যে কে কোন মেন্টালিটি কেমন দিয়ে যাচ্ছে, তার রেসপন্সটা কি হতে পারে। এতে কিন্তু তার স্বাস্থ্য ঝুঁকি আর কয়েক গুণ বেড়ে যেতে পারে। সে কিন্তু দেখা যাবে যে আর তার মানে কোমরবিডিটির অনেক ডিজিজ তো থাকে, উচ্চ রক্তচাপ যার কারো যদি থেকে থাকে, তার কারো যদি হার্টের সমস্যা হয়ে থাকে, তখন কিন্তু এই ধরনের নিউজগুলো দেওয়ার জন্য সে রিস্ক জোনে থেকে যায়, তাকে মানে সরাসরি বলা যায় না। তো কিছু অ্যাসেসমেন্ট করে নিয়ে ফ্যামিলি এবং ডক্টর তারা বসে এখন দেখেন যে তাকে বলার মতো এখন সে ক্যাপাবিলিটি জায়গাটা আছেন কিনা, তার সেফ জোনটা আসলে এনশিওর করার পরবর্তীতে ধীরে ধীরে ধাপে ধাপে অল্প অল্প একটু সহনশীল মাত্রায় নিয়ে নিয়ে তাকে জানানো হয়। কিছু সময় থাকে যে সরাসরি বলাটা আসলেই তার জন্য মানে হেল্পফুল হবে না, হার্মফুল হয়ে যাবে, সেজন্য একটু পজ থাকে, সেজন্য জানানো হয় না। কিন্তু তার কি আসলে রোগটা সম্পর্কে জানাটা ভালো তার জন্য? এইটাও আসলে এক কথায় বলাটা খুবই কঠিন। এই যে আমি বললাম যে ভালোটা তো আসলে তখন হবে যখন সেটা সে নিতে পারবে। যদি তার হিতের বিপরীত হয়, হেলথ ঝুঁকিটা আরো বেড়ে যায়। হেল্পার হিসেবে মানে বা ফ্যামিলি হিসেবে তারা কিভাবে এটাকে ডিল করতে পারেন? কারণ একজন রোগী তিনি একটা সাফার করছেন একটা কোনো না কোনো শারীরিক অসুবিধা নিয়ে, তো এবার তার মনে প্রশ্ন জাগাটা খুবই স্বাভাবিক যে কেন এটা হচ্ছে, এটা কমে না কেন, আমি তো চিকিৎসা করছি, সমস্যাটা কোথায়, কি হচ্ছে আমার, এই যে কিছু প্রশ্ন তার ভেতরে চলতে থাকে, সেই প্রশ্নগুলো কিন্তু ভ্যালিড। তার নিজের শরীরে একটা অসুখ হয়েছে, এবার সেই অসুখের ইয়েটা কি, সে নিজেই অধিকার রাখতে পারছে না কিন্তু যে আমার কি হচ্ছে আমি তো জানতে পারছি না। সেটা কিন্তু তার জানারও একটা অধিকার আছে, কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর ডেফিনেটলি আছে। তো এখানটাতে আসলে তাকে কিভাবে ডিল করলে ভালো হয়, সেই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি বা আমি যদি ওভারঅল ভাবেও বলে থাকি যে কিভাবে ডিল করা যেতে পারে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্যামিলি আর ডক্টর বসে আর অ্যাসেসমেন্টটা করা যে এখন তাকে জানালে আসলে কি অসুবিধা হতে পারে। সময় হয় যে নাও হতে পারে, এটা ফ্যামিলির কনসার্ন থাকে যে আমরা এখন তাকে জানাতে চাচ্ছি না, কি জন্য জানাতে চাচ্ছে না সেটা কিন্তু জানাটা মানে বোঝাটা জরুরি যে ওনারা আসলে কিসের ভয়টা পাচ্ছে, তাই না? হয়তো দেখা যাবে যে ফ্যামিলি এমন একটা ভয় পাচ্ছে যে ওনারা আসলে ওনাকে হ্যান্ডেল করতে পারবে না, জানার পরে তারা ম্যানেজ করতে পারবে না, হয়তো সেই ভয়টা উনি পাচ্ছে।
দেখা যাবে পেশেন্ট কিন্তু ক্যাপাবল, সে কিন্তু নিতে পারছে নিউজটা, আচ্ছা। কিন্তু ফ্যামিলি মেম্বারের একটা ফিয়ারের জন্য তারা কিন্তু জানাতে পারছে না। এক্ষেত্রে আমরা যেটা করি, নিজেরও একটা ফিয়ার থাকে যে আমি ওকে একদমই বলার সময় তাই। আমি নিজে বোধহয় নিজেকে ভালনারেবল ধরে হয়ে রাখতে যাব, পারবো না। আমি মনে হয় সেখানে আমি খুব ভালোভাবে তাকে ম্যানেজ করতে পারবো না, মানে আমি নিজেও নিজেকে ম্যানেজ করতে পারবো না, একদমই তাই। সেটাও হয়তো বোধহয় একটা একদমই ভয়ের তাই। জায়গা। হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ। মানে আমি এরকম একটা দেখেছি যে আমি যদি মানে উদাহরণ দিয়ে বলি, একজন মেল পারসন ছিলেন, ওনার বয়সটা প্রায় 60+ ছিল। তো সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বার আগেই বলছিলেন যে আপনি কিন্তু ওনাকে অসুস্থতার কথাটা বলবেন না, উনি নিতে পারবে না। তো আমি যখন কথা বললাম তার সাথে, কথা বলে কিন্তু আমার তাকে মনে হলো যে উনি মেন্টালি ক্যাপাবল, উনি সেই জায়গাটা বোঝার মতো একটা অবস্থায় আছেন। তো ফ্যামিলি মেম্বারের সাথে আমি আলাদা করে কথা বলার জায়গাটাকে নিলাম যে আমরা তো আসলে শেয়ার করেই পরে করি, কিন্তু আপনি যদি আপনার কনসার্নটা জানান যে কী হতে পারে, আপনি কী নিয়ে ভয়টা পাচ্ছেন। এবং আমরা কিন্তু জানি যে ফ্যামিলিও কিন্তু এর মধ্যে এক্সস্টের জায়গাটা দিয়ে যায়, ওদের মধ্যে কিন্তু বার্ন আউট হয়, তারাও কিন্তু ডিপ্রেশনের জায়গাটা ফিল করে। তাদের যে মেন্টাল একটা জার্নি হচ্ছে, অনেক সময় পেশেন্টের যত্ন নিতে নিতে কেয়ার গিভারে কিন্তু বুঝতে পারে না যে আমারও যে কিছু একটা হচ্ছে মানসিকভাবে, সেটা আমরা অনেক সময় খেয়ালই করি না। তো গুরুত্বপূর্ণ হয়ে যায় দুটোকে ভাগ করা, যে আসলে কি পেশেন্টের জন্য নেওয়া হচ্ছে না বা জানানো হচ্ছে না, নাকি উনি ওনাকে ম্যানেজ করতে পারবে না বলে জানাচ্ছে না। এই দুটা অ্যালাইনমেন্টে আসাটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কথা বলি, আমরা যাই, আমরা মানে সাইকোলজিস্টরা, আমরা যে তাদের সাথে কথা বলে যে আচ্ছা আমরা তো পেশেন্টকে দেখলাম, উনি তো এই জায়গাটা মনে হয় যে এখন ওনাকে বলার মতো অবস্থায় আছেন, সো আপনি কি আমাদের সাপোর্ট কি আপনার প্রয়োজন কিনা, আপনি কি আমাদের সাপোর্ট নিতে পারেন কিনা, তাহলে হয়তো আমরা সম্মিলিতভাবেই জার্নিটাকে একসাথে করতে পারি। তাহলে হয়তো আপনাদের যে মানসিক জার্নিটা হচ্ছে, যে কষ্টটা হচ্ছে, খুব স্বাভাবিক। আপনার এই মানসিক কষ্টটা এখন হওয়াটাই স্বাভাবিক, কষ্টের সময় কষ্ট হবে, হতাশার সময় হতাশা হবে। অনেক সময় দেখা যায় তখন তারা বুঝতে পারে। কারণ হয় কি, যে আপনি যেটা বলছিলেন শুরুতে, যে পেশেন্ট কিন্তু খুব বিরক্ত হয়ে যায় যে আমার তো কিছু হয় নাই বলছো, একটা টিউমারই তো ধরা পড়েছে বলছো, তাহলে আমি এতদিন ধরে হসপিটালে কেন, আর এত এত বাড়তি বাড়তি ট্রিটমেন্ট আমাকে কেন দেওয়া হচ্ছে, এত হেভি হেভি ট্রিটমেন্ট আমি নিচ্ছি, আমার তো কষ্ট হচ্ছে, আমার তো ভালো লাগছে না। তখন কিন্তু বলাটা অনেক জরুরি হয়ে যায়। তার মধ্যে কিন্তু তখন দ্বিধা কাজ করে, একটা ডাউট কাজ করে পেশেন্টের, যে আমার থেকে কিছু লুকাচ্ছে, আমার কিছু কি হয়েছে, তার মানে অনেক বড় রোগ হয়েছে, আমাকে তাই শেয়ার করছে না। এরকম অনেক কিন্তু সেলফ ডাউট এবং আশেপাশের মানুষকে নিয়েও একটা ডাউট তৈরি হয় পেশেন্টের, যেটা করতে পারে না তখন। একদমই তাই। এমন হয়েছিল একজন পেশেন্ট যে মেডিসিন আর খাবে না, বলছে তুমি আমাকে ভুল ওষুধ খাওয়াচ্ছ, আমার তো এটা হয়নি, তুমি আমাকে তাহলে এত হাই পাওয়ার ডোজের ওষুধ দিচ্ছ কেন। তো সেটা কিন্তু বাধা বিঘ্ন ঘটাচ্ছে আবার ট্রিটমেন্টের ক্ষেত্রে, তাই না, যে সে তো আর ট্রাস্ট করতে পারছে না। সে যে মানুষের সাথে ট্রাস্ট, মানে তার কাছের মানুষকে যে ট্রাস্ট করতে পারছে না, সেটা কিন্তু না, সে কিন্তু ট্রিটমেন্টকেও ট্রাস্ট করছে না, যেটা তাকে ওর হ্যাম্পার করছে ট্রিটমেন্টটাকে এগিয়ে নিতে, তার শারীরিক কষ্টটাকে কমাতে, এবং মানসিকভাবে যে একটা থাকে না যে কমফোর্ট, রিল্যাক্স, স্বস্তি, আমার এনজাইটিটা কমে আসুক, সেটা কিন্তু নির্ভর করছে আমার এই ভরসার জায়গাটা। যখন পেশেন্ট ভরসা পাচ্ছে না, তখন তো সে আর ট্রিটমেন্ট ওভাবে আসলে নিবে না খুব স্বাভাবিকভাবে। তো এই ঝুঁকিপূর্ণ জায়গাটা আসলে মোকাবেলা করাটা খুবই সেন্সিটিভলি হয়ে যায় যদি তাকে দীর্ঘ সময় ধরে এই তথ্যগুলো হাইড রাখা হয়। আচ্ছা, তার মানে বলতে চাইছো যে দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে আসলে রোগীকে তার রোগ সম্পর্কে অ্যাকনলেজ করানো বা জানানোটা প্রয়োজন, তাতে ট্রিটমেন্টের সুবিধাই হবে, কিন্তু কিভাবে জানানো হচ্ছে এবং রোগীর রিসিভ করার ক্ষমতা কীরকম, সেই জায়গাটাকে অ্যাসেস করে তারপর, এবং ধীরে ধীরে ধাপে 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 যে শখের কথাটা তুমি বলেছো, যে রোগটা সম্পর্কে জানলে তার একটা শখ হবে, তার পরিবারের মানুষেরও আসলে সেরকম একটা শখ হয়, তারাও খুব ভালনারেবল হয়ে যায়, যে কারণে এই যে জানাবো কি জানাবো না, এই দোদুল্যমানতা ভেতরে তারা চলতে থাকে। তো আলটিমেটলি আসলে দুই পক্ষকেই এটা জানতে হবে এবং একটা সেটেল ডাউন অবস্থায়ও আসতে হবে। জানার পর কিন্তু রোগীর ভেতরে আরও কিছু জিনিসও দেখা যায়। আমরা বিরতির পর সেই জায়গাটা নিয়ে আসি, একটা ছোট বিরতি নিয়ে আসছি। দর্শক, আরেকটা বিরতি নেব, সঙ্গেই থাকুন। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে শিমু আক্তারের সাথে, দীর্ঘমেয়াদী রোগের সাথে বসবাস, আশা, যত্ন ও অভিযোজন, এই বিষয়ের উপর। শিমু, যেখানটায় ছিলাম আমরা একদম ওখান থেকে শুরু করব, যে এই যে দীর্ঘমেয়াদী রোগ সম্পর্কে রোগীকে জানানো, এরপরে কিন্তু রোগীর কিছু রেসপন্স থাকে, সেটা তোমরা কেমন দেখো? একটা মজার ব্যাপার হয় কি, রেসপন্সটা না কিছু ক্ষেত্রে পজিটিভ হয়, কিছু ক্ষেত্রে একটু ভালনারেবল হয়।
তবে জানার পরে তার মধ্যে একটা স্বস্তি থাকে, মানে সে কিন্তু জানতে পেরেছে আচ্ছা। তার আসলে কি হয়েছে। এটা কিন্তু খুব স্বাভাবিক, একটা স্বাভাবিক রেসপন্স যে আমার কি হয়েছে যেটা যখন আমি জানবো তখন কিন্তু আমার অনুভূতি যাই হোক না কেন আমার কিন্তু ম্যানেজ করা একটা মানে অটোমেটিক একটা মেকানিজম তৈরি হতে থাকে যে আমার কি হয়েছে, আমি তাহলে এইভাবে আমি স্টেপগুলো নিব, আমি নিজেকে ম্যানেজ করা জায়গাটা নিয়ে কাজ করব। আচ্ছা, তো আমরা একটা ভেতর থেকে শক্তি আসে। হ্যাঁ একদমই তাই, তার শক্তি আসে, তার মধ্যে একটা স্পৃহা কাজ করে যে আচ্ছা আমার এটা হয়েছে, তাহলে সাময়িকভাবে সে হয়তো একটু পজ হয়ে যায়, স্থির হয়ে যায়, অথবা আমি যদি বলি যে একটু ডিপ্রেশনের জায়গাটাও আসতে পারে খুব স্বাভাবিকভাবেই। কিন্তু যদি সাপোর্ট সিস্টেমটা থাকে, যেমন সাপোর্ট সিস্টেম বলতে ধরুন আপনার স্পাউস হতে পারে, প্যারেন্টস হতে পারে, সিবলিংস হতে পারে, ক্লোজ ফ্রেন্ড হতে পারে, জাস্ট তাদের সহমর্মিতাটা, তাদের সাহসের জায়গাটা যদি তারা থাকে, তখন কিন্তু আমরা বেশ কয়েকবার দেখেছি যে পেশেন্ট তারা খেয়াল করে যে আচ্ছা আমার তো এটা হয়েছে, এখন আমি তাহলে কিভাবে সুস্থ হওয়ার জায়গাটা আমি আসবো। তার অনেক সময় দেখা যায় যে নিজেই কিছু একটা স্টাডি করছে, আর্টিকেলগুলো পড়ছে, রিসার্চ কি বলছে, গবেষণা কি বলছে, আসলে কতটুকু চান্স আছে আমার সুস্থ হওয়ার। আর যদি এমন হয় যে ডক্টর তাকে বললো যে কিউরেবল না, নন কিউরেবল, কিন্তু এটা ম্যানেজেবল জায়গাটা থাকছে, রোগটাকে আপনি সঙ্গে নিয়ে জীবনটাকে এগিয়ে নিতে পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা নতুন আশা খুঁজতে পারি। এমন না যে আমার রোগ হলো আমার জীবনটা শেষ, আমি আশাহীনতায় ভুগবো, তা কিন্তু না। তবে পেশেন্টের ক্ষেত্রে হোপলেসটাও আসে, এটা খুব স্বাভাবিকভাবেই আসে, কিন্তু তাকে যদি এই জায়গাটা বোঝানো হয়, তাকে যদি চিন্তার একটা পরিবর্তন জায়গাটায় আনতে সহযোগিতা করা হয়, তখন কিন্তু উনি খুব সুন্দরভাবে নিজের লাইফের মিনিংটা নিজে খুঁজে পান। একজন আমাকে বলছিলেন যে আমি ভেবে দেখলাম যে এত ভেবে লাভ হবে কি, আমি ট্রিটমেন্ট যদি নিচ্ছি আমি সুস্থ হব, আমার এটাই তো আমার এখন প্রয়োজন, বর্তমান সময় প্রয়োজন। তখন আমি বললাম যে একদমই তাই, বা আমরা এটাই বলি যে একদিন করে বাঁচা, বা জীবনের অর্থটাকে ফোকাস করা। আমার রোগটাই যে আমার পুরো জীবন তা কিন্তু না, এটা কিন্তু আমার জীবনের একটা অংশ, তাই না? যে আমরা রোগের সাথে যুদ্ধ করব না, আমরা রোগের সাথে সঙ্গে নিয়ে কিভাবে কোপ করে এগিয়ে চলা যায়, সেটাই কিন্তু আমার জীবনের অর্থ হতে পারে। আমরা এই অর্থটা যখন খুঁজি না, আমরা যখন দেখা যায় যে ভিন্ন মাত্রায় নেগেটিভ চিন্তা করে যে আমি মনে হয় শেষ হয়ে গিয়েছি, আমি মনে হয় আর বাঁচবো না, আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল, আমি মনে হয় ঠিক মতো কাজ করিনি, চলিনি, তাই আমার এত বড় রোগ হয়েছে, নানা নেগেটিভিটি যখন আমাকে ধরবে, ঘিরে রাখবে, তখন কিন্তু আমার মধ্যে নেগেটিভ রেসপন্স বা অনুভূতিই আসবে, তাই না? কিন্তু যখন আমরা তাকে একটু সহযোগিতার কথা বলি বা একটু পজিটিভ জায়গাটায় একটু হাতটা বাড়িয়ে দিই, এমনও হতে পারে যে জাস্ট কিছু না বলে পাশে বসে থাকাও কিন্তু তার জন্য একটা সাহস, যে আচ্ছা আমার সাথে কেউ আছে, এখন আমি আমার জীবনের অর্থটা খুঁজে দেখি যে আসলে কেমনভাবে আমার এই রোগটাকে নিয়েই, এই অসুবিধাগুলোকে নিয়েই সীমাবদ্ধতার সাথেই কোপ করে জীবনটাকে এগিয়ে নেওয়া যায়। এই আশাগুলো তাদের মধ্যে আসে। বাহ, একটা সাহস তাদের ভেতর দেখা যায়, একটা আশার আলো জাগে, এবং যেটা পরিবারের মানুষজন খুব ভয় পেতে থাকে আগে, যে কিভাবে সে রিসিভ করবে এই নিউজটা। রিসিভ করার পরে কিন্তু তার ভেতর থেকে এই আশাগুলো, সাহসগুলো আসা সম্ভব, এবং সেটা দিয়ে সে তার যে প্রত্যেকের একটা ক্যাপাবিলিটি থাকে আসলে। একদমই তাই, মেকানিজম কিন্তু আমাদের সবার মধ্যেই থাকছে। কোপিং স্ট্র্যাটেজি আমাদের হয়তো ভিন্ন ভিন্ন রকম, কিন্তু যে বলে না যে আমাদের মধ্যে ভিতরের মধ্যে কিন্তু আমাদের অনেক স্কিল থাকে সুপ্ত অবস্থায়, কিছু এনভায়রনমেন্ট, কিছু প্রেক্ষাপট অনুযায়ী আমরা সেই রেসপন্সগুলো করে থাকি। এক্স্যাক্টলি, প্রয়োজন অনুযায়ী। আমার প্রয়োজন হয়েছে এখন, তার যদি এরকম একটা ডিজিজ না হতো তাহলে তার এটা প্রয়োজন হতো না। আমি জানতামও না যে আমার মধ্যে অপারেশন একটা স্কিল আছে, আমি কিন্তু জানতামও না যে আমার এই কোপ করার ক্ষমতা আছে, কিন্তু থাকে আমাদের মধ্যে। হয়তো কিছু সাময়িকভাবে আমি পজ হয়ে যাচ্ছি, একটু স্টেপ হয়তো পিছনে নিচ্ছি, কিন্তু আমি যখন একটু লজিক্যালভাবে একটু চিন্তা করব, আমার যে অনুভূতিগুলো হচ্ছে সেগুলো যখন আমি স্বীকার করব, রিকগনাইজ করব, তখনই কিন্তু আমার লজিক্যাল জায়গাটা কাজ করবে। এক্স্যাক্টলি, একটা কোনো দীর্ঘমেয়াদী রোগ আসা মানেই কিন্তু একটা মানসিক জায়গা তৈরি হয় যে আমার একটা অক্ষমতা তৈরি হচ্ছে। যেমন আমার নিজের যে মনে পড়ছে, যেমন আমার যখন একটা দাঁতের সার্জারি করতে হবে এবং দাঁতটা আমাকে তুলে ফেলে দিতে হবে, এটা কিন্তু একটা লস। আমার কিন্তু ভীষণ কষ্ট হয়েছে, মনে হয়েছে যে মানে শারীরিক কষ্টটা তো সেটা একরকম, কিন্তু আমার শোনবার সাথে সাথে মনে হয়েছে ও মাই গড, এত মানে আমার একটা দাঁত আমাকে হারিয়ে ফেলতে চিরতরে হারিয়ে ফেলতে হবে। এবং তখন মনে হয়েছে যে হ্যাঁ এটা বোধহয় এন্ড অফ লাইফ, একটা দাঁত আমার যদি না থাকে তাহলে কেমন হবে। একদমই তাই, এই যে আমার একটা কিছু আমি হারাচ্ছি, এই লস থেকে কিন্তু আমার একটা ক্রাইসিস তৈরি হয়। ক্রাইসিসটা হয় কেমন যে
আমি কি আগের মতো করে আমি লাইফটাকে লিড করতে পারবো? হ্যাঁ, আমি কি খাবার খেতে পারবো খেতে এইভাবে? পারবো, হ্যাঁ। তখন আমার কেমন লাগবে? কিন্তু স্লোলি আমি প্রসেসের ভেতর দিয়ে যখন যেতে থাকলাম, তখন কিন্তু আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, এটা সম্ভব। সম্ভব। দাঁতটা তখন আমাকে তুলে ফেলতেই হবে আসলে। ওটা ছাড়া আর কোনো অল্টারনেটিভ ছিল না। কাজেই ওটাকেও অ্যাকসেপ্ট করে নেওয়ার পর যখন ওই দাঁতটা যখন খালি হয়ে গেল, সেইটার সঙ্গে যখন আমি লাইফ দেখতে থাকলাম, আস্তে আস্তে কিন্তু আমি কোপ করতে পেরেছি এবং অল্টারনেটিভস আরও আছে, সেগুলো আমার পক্ষে নেওয়া সম্ভব হয়েছে। একদমই তাই। এটাই হয় যে আমরা যখন একটু সময় নেই, মাঝে মাঝে বলে যে কোনো কিছু স্টেপ না নিয়ে একটু পজ থাকাটাও কিন্তু আমাদের একটু একটা pause। জার্নির অংশ, যে আমরা আসলে একটু ভাবি, একটু বসি, নিজেকে নিয়ে একটু বসা দরকার। এবং সেই বসবার সময় কিন্তু হতেও পারে যে আমি বেশ খানিকটা ভেঙেই পড়লাম খানিকক্ষণের জন্য, হতেই পারে সেটা। কিন্তু সেটা হয়তো আরো শক্তভাবে উঠে দাঁড়ানোর জন্য হেল্পফুল। অবশ্যই তাই না? সেটা চমৎকারভাবে আমাকে দেখা যায় যে একটা লার্নিং, আমার উপলব্ধি আসতেছে যে আচ্ছা এইভাবে যে আমি ভেবেছিলাম সেটা আমি এইভাবে না ভেবে আমি তাহলে একটু ভিন্নভাবে ভেবে দেখি তো, আমার আমার এই গুণটা তো আছে, সেটা আমি জানতাম না, এখন আমার সিচুয়েশন ডিমান্ড করছে, সেইভাবে আমি পারছি কিনা, সেই শক্তিটা কিন্তু তখন নিজের থেকেই আসে। নিজে থেকে আসে। আরেকটা জিনিস তুমি যেমন এনেছিলে সেটা হচ্ছে যে কেয়ার গিভার বার্ন আউট। দীর্ঘমেয়াদী রোগের সাথে যারা আছেন, তাদের যারা কেয়ার গিভার থাকেন, ক্যান্সার পেশেন্ট যেরকম, তাদের যারা কেয়ার গিভার, কিডনি ডিজিজের সাথে আছে, মাদকাসক্তির সাথে যারা আছে, তাদের যারা কেয়ার গিভার, এছাড়াও আরও অনেক রোগ আছে, পার্কিনসন্স বা তাই। মানসিক অন্য রোগ যেগুলো আছে, যেগুলোতে হচ্ছে কোনো একজন মানুষ সে নিজের সবটা খেয়াল নিজে রাখতে পারছেন না, অন্য কাউকে সেটা খেয়াল রেখে দিতে হচ্ছে। এই যে কেয়ার গিভার বার্ন আউট, এই জায়গাটা সম্পর্কে আরেকটু যদি তুমি বলো, যে তারা তাদেরকে, তুমি যেমন বলেছো যে তারা নিজেদের যত্নের জায়গাটা একদম হারিয়ে ফেলে। অনেককে এরকম বলতে শুনেছি বা করতে দেখেছি যে তারা ভীষণ বিরক্ত হচ্ছে, হয়তো ধমক দিচ্ছে রোগীকে, কখনো না কখনো এমন কোনো কথাও বলে ফেলছে যেটা আসলে সে কখনোই মন থেকে বলতে চায়নি বা সে মিন করতে চায় না। এরকম ব্যাপারগুলো কিন্তু স্বাভাবিকভাবে তাদের সাথে ঘটে। একদমই তাই। আপনি যেগুলো বলছেন আমি তখন মনে করছিলাম যে দেখা যায় কি যে যে যত্ন করে তারও কিন্তু যত্নের প্রয়োজন হয়। আমরা হয় কি আমরা নিজের সেলফ কেয়ারটা, মানে নিজের যত্নটা আমরা সেলফিশের মতো ভাবি, মনে হয় ও অসুস্থ, ও রোগী, আমি আমার যত্ন নিচ্ছি, হায় আল্লাহ এটা তো আমি কি করছি, এটা তো আমি ঠিক করছি না, আমি ঘুমাচ্ছি এটা তো আমি ঠিক করছি না, আমি একটু বসে টিভি দেখছি, নিজের কাছে বিলাসিতা মনে হয় যে একজন ঘরে অসুস্থ মানুষ আছেন, আমি এখানে আমি নিজের যত্ন নিচ্ছি। তো তাদের মধ্যে এই ধরনের একটা সংকট হয় যে তারা বুঝতে পারে না যে আসলে ঠিক কিনা। এই মানুষগুলো কিন্তু আবার খুব জাজমেন্টেরও শিকার হয়। চারপাশের মানুষগুলো খুব তাদের দিকে আঙুলও তোলে যে ও মানুষটা তো অসুস্থ, ওকে যে দেখে রাখছে সে ঠিক করে দেখে রাখে না। হ্যাঁ, আবার বলে যে ধরুন কেউ একটু পরিপাটি হয়ে আছে, যে এত অসুস্থ একটা মানুষ তুমি সেজেগুজে বসে আছো, তোমার লজ্জা করে না? এই যে ক্রিটিসিজম, এই যে জাজমেন্ট, সেগুলো কিন্তু আমাদের ভীষণভাবে আমাদেরকে নাড়িয়ে দেয়, আমরা তখন নিজের যত্ন নিতে পারি না। এই সে একজনকে কেয়ার গিভার হিসেবে আছে বলে তার জীবনে কোনো হাসি আনন্দ থাকতে পারবে না, এরকমও একটা ব্যাপার থাকে যে সে কোনো কিছু নিয়ে এনজয় করছে, সেখানেও কিন্তু তিনি জাজমেন্টের শিকার হয় যে বাড়িতে অসুস্থ মানুষ রেখে সে কিভাবে একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে গেল কিংবা আনন্দ করতে গেল, ফুর্তি করে বেড়াচ্ছে, এরকম একটা ব্যাপার। আর সেই কারণে কিন্তু দেখা যায় কেয়ার গিভার তাদের নিজের যত্ন নেওয়ার জন্য সেই এনকারেজটা পায় না, কারণ আমরা কিন্তু দেখে দেখে লার্ন করি বা দেখে দেখে কোপ করি। যখন আমি দেখব যে অন্য একটা মানুষের ক্ষেত্রে এই ধরনের জাজমেন্ট আসছে, আমার সময় যখন আসবে তখন কিন্তু আমিও ভাবছি যে না, এটা করে তো আমি দেখেছি একজনকে জাজ করছে, ভালোভাবে দেখছে না, নেগেটিভলি দেখছে, তখন কিন্তু আমিও পরিপাটি থাকা, নিজের যত্ন নেওয়া, সেখানে কিন্তু আমি সচেতনভাবে করবো না, বাদ দিয়ে দিব। কিন্তু এটাই জরুরি। আপনি বলছিলেন না যে কেয়ার গিভারের বার্ন আউটের কথা, একদমই তাই। ছোট্ট বিরতি নিয়ে এসে বার্ন আউটটা সম্পর্কে আরেকটু শুনি। দর্শক, আমাদের আরেকটা বিরতির সময় হয়ে এলো, সঙ্গেই থাকবেন আশা করি। আবারও ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে। প্রমিসেস জানতে চাইয়ে কথা হচ্ছে দীর্ঘমেয়াদী রোগের সাথে বসবাস, আশা, যত্ন এবং অভিযোজন, এই বিষয় নিয়ে শিমু আক্তারের সাথে। বার্ন আউট মানে কেয়ার গিভার বার্ন আউট, সেটা নিয়ে আমাদের কথা হচ্ছে। হ্যাঁ, আমরা সেটা নিয়ে কথা বলছিলাম। তো বলতে বলতে আমরা কিন্তু বলছিলাম যে ওনার কী কারণে বার্ন আউটটা হতে পারে। দীর্ঘ সময় ধরে যখন আমরা রোগীর সেবা যত্ন করি তখন কিন্তু আমার নিজের যত্ন করার সময়টা ওভাবে পেয়ে উঠি না, বা আমরা জাজমেন্টের শিকার হয়ে থেকে করিও না।
কিন্তু এই ক্ষেত্রে তার যত্ন নেওয়াটা ভীষণ জরুরি। হয় না যে নিজের কাপটাই যদি এমটি থাকে, আমি আরেকজনের কাপে কিভাবে পূর্ণতা আনবো, তাই না? তো সেই জন্য এটা কিন্তু আমার খুব ক্লান্তি নিয়ে আসে না, একজনকে হ্যাঁ আমি দেখভাল করছি, সর্বক্ষণই দেখভাল করছি, একটা সে নিজে খুব স্ট্রেস থাকে, টেনশনের মধ্যে থাকে, চিন্তা ভাবনা, সে মানে যাকে সে দেখভাল করছে সেটা হয়তো তার একজন প্রিয় মানুষ, হয়তো মায়ের দেখভাল করছে বা বাবার কিংবা বোনের, ভাইয়ের কিংবা স্বামীর বা স্ত্রীর। খুব টায়ারিং কিন্তু ব্যাপারটা। খুবই টায়ারিং। আর টায়ারিং এর সাথে সাথে দেখা যায় যে একটা বিষণ্ণতা ঘিরে থাকে, তাই না? যে আমার আমার নিজেরও একটা হোপ চলে যায় যে আসলে আমি এই সিচুয়েশন থেকে কবে বের হতে কবে পারবো, বের হতে পারবো? আদৌ কি শেষ হবে কিনা, বা আমার নিজেরও তো একটা জগৎ আছে, আমার নিজেরও একটা জীবন আছে, সেখানে আমি ফিরতে পারবো কিনা। এই ধরনের একটা দোদুল্যমান আনসার্টিনিটি কিন্তু আমাদেরকে এনজাইটি দেয়। তো এই আনসার্টিনিটি থেকে দেখা যায় হতাশা, বিষণ্ণতা সবকিছু মিলিয়ে আমাদের মধ্যে একটা বার্ন আউট কাজ করে, একটা এক্সহশন চলে আসে। আর এটার জন্য তার নিজের যত্নটা নেওয়া, বিশেষ করে দেখা যায় মানসিক সাপোর্টটা, মানে কোনো থেরাপিস্টের সাপোর্টটা নেওয়াটাও খুব জরুরি হয়ে যায়। মানে এক্ষেত্রে আমরা লজ্জা না বোধ করি, সাহায্য নেওয়াটাও কিন্তু একটা সাহসের বিষয়, সেটাও কিন্তু একটা শক্তি, যেটা সবাই পেরে ওঠে না, কিন্তু জরুরি। তো সেই ক্ষেত্রে কেয়ার গিভারদের যখন নিজের নিজের যত্ন নিতে পারবেন, তখন কিন্তু উনি ওনার রুগীকেও ভালোভাবে সেবা করতে পারবেন। তার জন্য কিন্তু এই কথাগুলো শোনাটাও খুব জরুরি যে তুমি অনেক করছো, আসলে তোমারও মানে তুমি খুব ক্লান্ত হয়ে গেছো, বুঝতে তুমিও রেস্ট পারছি। নাও, তুমিও একটু রেস্ট নাও। শুধু সহমর্মিতা জায়গাটা হ্যাঁ, থাকা। তার প্রতিও সবার খুব সহমর্মী থাকা প্রয়োজন। অনেক সময় কোনো একজনই হয়তো কেয়ার গিভিং করবার জন্য অ্যাভেলেবল আছেন, তো বাড়ির অন্য মানুষরাও যদি কখনো না কখনো তাকে একটুখানি হলেও রিলিফ দেন, সেটা হেল্পফুল। অনেক সবারই হাত হেল্পফুল। বাড়িয়ে দেওয়া প্রয়োজন। সেটাই, যেটা হয় যে আমরা ভাগ করে যদি নেওয়া হয়, একাধিক মানুষ যখন থাকে তখন কিন্তু আমরা কাজের ভাগটা করতে পারি। একজন একজন করে যখন সেই দায়িত্বটা পালন করবে, তখন কিন্তু ভাগ হয়ে যাচ্ছে দায়িত্বটা, একজনের উপর অনেক প্রেশার পড়ে যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু রেস্ট নেওয়ার জায়গাটা বা আমার নিজস্ব যে ডেইলি রুটিনটা আছে সেটা মেনটেন করার একটা অবকাশ থাকে। তো এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের এই কথাগুলো আসলে আরও বলা প্রয়োজন, তাদেরকে সেই জায়গাটা সাপোর্ট করা প্রয়োজন যে না, আপনারও যত্নের প্রয়োজন আছে। একজন রোগীর যেভাবে সমানভাবে যত্ন নেওয়া হচ্ছে, সেইভাবে আপনারও যত্নের প্রয়োজন আছে। এটা আমরা বলে থাকি না বলি তারাও বুঝতে পারে না তার যত্ন নেওয়াটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেটা যে তার সমানভাবে প্রাপ্য, গুরুত্বপূর্ণ। এটা একদমই তাই। এটা সে আসলে মানে অ্যাকনলেজই করে না। Acknowledge কারণ করা আমরা হয় না। অ্যাকনলেজ করতে দেই না, করতে দিন, আমরা ভ্যালিডেশন করি না। ভ্যালিডেশনও করি না। আমরা ধরেই নেই যে সে তো কেয়ার গিভার, সে কেয়ার গিভিংই করবে। করবে, হ্যাঁ, সে তো এটা সুস্থ, তার দায়িত্ব। এটা তার দায়িত্ব এবং সে তো সুস্থ, সে কাজে সে সুস্থ। পারে। হ্যাঁ, কিন্তু আমরা সেও যে ধরেই অসুস্থ হয়ে যেতে নিচ্ছি। পারে, সে কনসার্নটাও কিন্তু আমরা রাখি না নিজেদের মধ্যে। সেটাই, সেটাই। এটা মানে এইটা নিয়ে আসলে আমাদের আরো সচেতন হওয়া উচিত, এবং আমরা যেভাবে মন্তব্যগুলো করি খুব সচেতনভাবে এই জায়গায় মন্তব্য করা প্রয়োজন, একদমই যেন আমরা জরুরি। জাজমেন্ট করে না ফেলি, তাদেরকে যেন এভাবে না বলে ফেলি যে ফুর্তি করছে, আনন্দ করে বেড়াচ্ছে। সে আনন্দ তো করবে, তারও একটা সেটাও তার আলাদা জীবনের জীবন একটা আছে। অংশ, তাই না? তো আনন্দ বেদনা সব মিলেই তো জীবন, তাই না? সে সেটাই। একটা জায়গায় হয়তো একবার আনন্দ করছে, তার মানে এটা না যে সে তার রোগীকে অত্যন্ত অবহেলা করছে। সে রোগীকেও দেখভাল অবশ্যই করেছে। জরুরি। তাই না? আর রোগীকে দেখভাল করা তার একটা কিন্তু অংশ বা একটা পার্ট, একটা কিন্তু part। সেটা তার পুরো লাইফকে প্রেজেন্ট করছে না, তার পুরো রুটিনকে প্রেজেন্ট করছে না। তার যত্ন যেমন প্রয়োজন, তার পার্টিতে জয়েন করা যেমন প্রয়োজন, তার অন্যান্য কাজের দায়িত্বগুলোও তার পালন করা প্রয়োজন। সেই জায়গাটা আমাদের সেইভাবেই দেখাটা জরুরি। তাকে আমরা ওইভাবে জাজ না করে যদি তার দায়িত্বগুলো তাকে সেভাবে করতে দেওয়ার জন্য আমরা সহযোগিতা করি, তখন কিন্তু কেয়ার গিভারদের অনেক বার্ডেন ফিল হয় না, তারাও রিলিফ ফিল করে যে না, আমিও একজন মানুষ, আমার এইটা দায়িত্ব, একমাত্র দায়িত্ব না। চমৎকার বলেছো। এবারে যদি আমরা আসি যে যারা দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত আছেন, তারা কিভাবে নিজেদের শারীরিক এবং শারীরিকটা তো আসলে ডক্টররা তাদেরকে বলেনি, তাদের মানসিক যত্নের জায়গাটা তারা কিভাবে করবেন? খুব প্রয়োজন হয় এক্ষেত্রে কাইন্ডনেস, নিজের প্রতি সদয় হওয়া। সদয় হওয়া এই অর্থে যে আমার যে অনুভূতিগুলো হচ্ছে সেটা আমি স্বীকার করি, আমি অ্যাকসেপ্ট করি, আমি ভ্যালিডেশন দিই আমাকে। এবং রোগ হলে আমি যেমন বলছি যে রোগ মানে আমার শুধু শরীরকে তো ছুঁইছে না, আমার পুরো মন, পুরো আমার জীবন ধারাটাকে স্পর্শ করছে। সেজন্য আমি ভাবি যে আমার কোন কোন অংশগুলো নিয়ে আমি আসলে চিন্তিত, কি দুশ্চিন্তা বা কোন ভয়টা আমাকে বর্তমানে বেশি আমাকে তাড়না দিচ্ছে, আমি ভেঙে পড়ছি যে কারণটায়। আচ্ছা, সেই ভেঙে পড়াটা নিয়ে আমি যদি আমার কাছের মানুষের সাথে কথা বলি যে এই বিষয়গুলো নিয়ে আমি আসলে চিন্তিত, এগুলো নিয়ে আমার কনসার্ন আছে,
তখন দেখা যায় যে অনেক সময় তারা একটু জীবনটাকে গুছিয়ে উঠতে পারে, জীবন ধারার নতুন একটা অর্থ খুঁজতে পারে। খুব প্রয়োজনীয় অ্যাকসেপ্টেন্স, আমার জীবনে নতুনভাবে মিনিংটা খোঁজা, যেন আমি আমার জীবন ধারাটা পরিবর্তিত জীবনের সাথে ধারাটাকে মানিয়ে নিতে পারি, আমার আশাটাকে আমি খুঁজতে পারি। তখন হয় কি যে তার নিজের প্রতি সদয় থাকার সাথে সাথে তার নিজের প্রতি একটা ভালোবাসাও জন্মায়, যেটা খুব জরুরি। আমার সেলফ লাভটা যদি আমার না থাকে, তখন কিন্তু আমি আমার ট্রিটমেন্টের জায়গাটাও আমি কিন্তু সেভাবে নিতে পারবো না। আর আমি যদি সুস্থ জায়গাটা যদি না আসি, আমার মনের দ্বন্দ্বটাও কিন্তু আমার মধ্যে থেকেই যাবে। বারবার মনে হবে যে চিকিৎসা নিয়ে কি হবে, আমি তো আর বাঁচবো না। তো আমার প্রতি যখন আমার ভালোবাসা কাজ করবে, আমি যখন এই ফিলিংসটা আমার নিজের মধ্যে রাখবো, তখন কিন্তু আমার একটা স্প্রিয়া কাজ করবে যে না, আমাকে সুস্থ হতে হবে। শরীর মন দুটো মিলেই তো আমাদের স্বাস্থ্য। তো শরীরের যত্নের সাথে সাথে মনের যত্নটা এইভাবে করা যায়, নিজের প্রতি একটু দয়া, একটু ভালোবাসা, আর সাময়িক সময়ের জন্য বসে নিজের প্রতি সেলফ কেয়ারের যত্নটা নেওয়া। আমার কিছু ভালো লাগছে, সেই জায়গাটা আমি একটু চর্চা করলাম, সেটা আমি সেলফিশের জায়গাটা না ভাবলাম আমি রুগী। আমার এটা মনে হওয়ার করার কারণে যে আমি রুগী, তাই আমি এগুলো করতে পারবো না। আমি একজন মানুষ, রোগ আমার একটা অংশ, এটা আমার পুরো জীবনধারার একটা পার্টের অংশ হয়ে গেছে। তাই সেটাকে সঙ্গে নিয়ে কেমন করে আমি আমার পরবর্তী জীবনটাকে বা বর্তমান জীবনটাকে কোপ করে এগিয়ে যাব, সেই জন্যই আমার এই জীবনধারাগুলোও প্রয়োজন, এই অনুভূতিগুলো, এই যত্নগুলো আমার প্রয়োজন। দারুণ। একই সঙ্গে যদি কোনো কমিউনিটি ফর্ম করা যায়, সেটা আসলে কেমন, সেটা কীরকম ইম্প্যাক্ট রাখে? যেমন ধরো যাদের উচ্চ রক্তচাপ আছে কিংবা যাদের কিডনির ডিসঅর্ডার আছে, এরকম তারা যদি কোনো কমিউনিটি বেস তাদের একটা মানে একটা কমিউনিটি যদি ফর্ম করতে পারে, এটা যদি খুবই চমৎকার। যদিও আমাদের দেশেও কিন্তু খুব একটা অ্যাভেলেবল হয়ে উঠে না, যতটুকু আমি শুনেছি কিছু কিছু হসপিটালে বা প্যালিয়েটিভ কেয়ার যে জায়গাটা, সেখানে কিন্তু আছে একটু যদি গ্রুপ থাকে। যেমন আমরা ব্রেস্ট ক্যান্সার যাদের সার্ভাইভাল, তাদের কিন্তু নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে, তারা কিন্তু একটা জায়গায় একসাথে হয়। এখানে হয় কি যে একটা গ্রুপ তৈরি করলে তাদের মানসিক জার্নিটা তো সিমিলার, কানেকশন তৈরি হয়। আর কানেকশন তৈরি হলে কিন্তু আমার মধ্যে মনে হচ্ছে আমি একা না, আমার সহযাত্রী আছে, আশা তৈরি করে, জীবনের নতুন ধারাটা আমি আবার বুঝতে পারি। তো এই গ্রুপগুলো আমাকে মানসিকভাবে শক্তি দেয়, আশা দেয় এবং আত্মবিশ্বাস দেয়, যেটা আমরা বিদেশে প্রচুর দেখি। যে বিদেশে কিন্তু এই ধরনের কমিউনিটি আছে, সাপোর্ট সিস্টেম আছে, তাদের সাথে কানেকশন তৈরি করে দেয়। আমাদের দেশে যদি এটা আরও একটু ভালোভাবে ডেভেলপ করা হয়, আরও নতুনভাবে চিন্তা করে ক্রিয়েট করা হয়, সেম যারা এক জার্নি করছেন বিভিন্ন ধরনের রোগের, তখন কিন্তু তাদের মধ্যে এই কানেকশনটা কিন্তু তাদেরকে আশা দেয়, আত্মবিশ্বাস দেয় এবং সুস্থ হতে একটা তাড়না কাজ করায়। একই রকমভাবে সাপোর্ট সিস্টেম যেমন মাদকাসক্তির চিকিৎসায় আছে, সেখানেও কিন্তু ট্রিটমেন্টের পর এই সাপোর্ট সিস্টেম মানে কমিউনিটি যেটা গ্রুপ, সেই গ্রুপের সঙ্গে বিলং করা, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে সেই গ্রুপে অ্যাটেন্ড করা, কিছু হোক বা না হোক, সেটা কিন্তু তাদের এই যে মেইনটেনেন্স, তাদের সুস্থতার যে মেইনটেনেন্স, সেই মেইনটেনেন্সে একটা খুব বড় ভূমিকা রাখে চমৎকারভাবে, যেটা তুমি ব্রেস্ট ক্যান্সারের জন্য বললে। এরকম যদি আসলে আমার মনে হয় যে এখানে সরকারি কিছু উদ্যোগ থাকা প্রয়োজন, সরকার উদ্যোগ থাকাও প্রয়োজন। সেই সাথে ধরেন যে কমিউনিটি, যে হসপিটাল বেসড জায়গাটা আমরা কাজ করছি থাকছি, সেখান থেকেও যদি ছোট ছোট কিছু একটা কমিউনিটি রাখা হয়, সাপোর্ট সিস্টেম তৈরি করা হয়, তখন কিন্তু সেটা মানে একা সরকার প্রত্যাশা সব করা সম্ভব নাও হতে পারে। তবে হ্যাঁ, ক্যাম্পেইন করা যেতে পারে সরকারিভাবে, যে আমরা এই কমিউনিটি নিয়ে কি করতে পারি বা কোথায় কোথায় এটা প্রয়োজন, সেটা যদি আমরা সেই প্রয়োজন ভিত্তিতে সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারি, তখন কিন্তু এটা আমাদের জার্নিটাকে আরো স্মুথলি করে দেয়, আর একটু সাহসের জায়গাটায় আনে। এবং ভীষণ জরুরি, আপনি যেটা বলছেন সেটা চমৎকার একটা আইডিয়া, যে এই কমিউনিটি, এই সাপোর্ট সিস্টেমগুলোকে আনা যেতে পারে কিনা, অবশ্যই যেতে পারে, এবং সেটা খুব খুব জরুরি প্রত্যেকটা। অনেক অনেক ধন্যবাদ শিমু আজকে চমৎকার আলোচনার জন্য। আশা করি দর্শকরা আমাদের এই ডিসকাশন থেকে অনেক কিছু রিসিভ করতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকে আমরা একেবারেই শেষে আছি। আগামী পর্বেও এরকমই কোনো একটি বিষয় নিয়ে আবার আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আগামী পর্বেও আমাদের সাথে যুক্ত হবেন, সেই আশা রেখে শেষ করছি। খোদা হাফেজ।